আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ঢাকায় ৭৫ জনের বাতিল, ১৬৩টি বৈধ ঘোষণা। প্রার্থিতা ফিরে পেতে আজ থেকে আপিল শুরু। দু-একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে জানালেন মির্জা ফখরুল। সিলেট থেকে এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। গুজব ছড়িয়ে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, অভিযোগ রেজওয়ানা হাসানের। বিচার শেষ না হওয়া পর্যন্ত ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। নির্বাচনী হলফনামায় অধিকাংশ হ্যাভিওয়েট প্রার্থীর মাসে লাখ টাকার কম আয়। তারেক রহমান এবং শফিকুর রহমানের চেয়ে বার্ষিক আয় নাহিদ ইসলামের বেশি। এবং নিরাপত্তা শঙ্কায় ভারতের টি-20 বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। আইসিসিকে জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিটন দাসের নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। প্রাথমিকভাবে প্রার্থীদের সংখ্যা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সারা দেশে 300 আসনে 2568 জনের মধ্যে বৈধ প্রার্থী 1842 জন। প্রার্থিতা বাতিল করা হয়েছে 723 জনের। যাচাই বাছাই শেষে ঢাকার 20 আসনে 238 জনের মধ্যে বৈধ 163 জন প্রার্থীর মনোনয়ন। বাতিল হয়েছে 75টি। 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন বাতিল হওয়া প্রার্থীরা। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। আরও জানাচ্ছেন এমদাদুল্লাহ বাবু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের সংখ্যা চূড়ান্ত করল নির্বাচন কমিশন। ঢাকা মহানগরী ও জেলা মিলে মোট 20টি আসনে জমা পড়া 238টি মনোনয়নের মধ্যে 163 জনের প্রার্থিতা বৈধ করেছে কমিশন। বিভিন্ন অসঙ্গতি থাকায় বাতিল করা হয়েছে 75 জন প্রার্থীর মনোনয়ন। এছাড়া স্থগিত করা হয়েছে একজনের মনোনয়ন। রোববার রাজধানীর ইটিআই ভবনে ব্রিফিংয়ে ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে আপিল করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ উভয়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে নির্বাচন কমিশনে। আগামী 5 থেকে 9 জানুয়ারির মধ্যে বাতিল বা গ্রহণের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। এদিকে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চট্টগ্রাম 13 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আলী আব্বাসের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 14 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিমউদ্দিন আহমেদ জসিমের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। খুলনার 6টি আসনে জমা দেয়া 46টি মনোনয়নপত্রের মধ্যে 35 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে 11 জনের। মনোনয়ন বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির 2 জন, গণ অধিকার পরিষদের 1 জন এবং স্বতন্ত্র 8 জন প্রার্থী। খুলনা 2 আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 4 জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। খুলনা 6টি সংসদীয় আসনে টোটাল মনোনয়নপত্র জমাদানকারী ছিলেন 46 জন। তার মধ্যে বৈধ মনোনয়নপত্র আমরা পাই 35টি, অর্থাৎ 35 জন প্রার্থী বৈধভাবে টিকেছিলেন এবং বাতিল হয়ে যায় 11 জন। মানিকগঞ্জের 3টি আসনে 27 জন প্রার্থীর মধ্যে 9 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং 18 জন প্রার্থী বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। প্রতিবেশী দেশ থেকে গুজব ছড়িয়ে একটা দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে ভারত ভালো করেনি বলেও মনে করেছেন তিনি। বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ করা হবে কিনা তা খতিয়ে দেখার কথাও জানান উপদেষ্টা। এদিকে খাদ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারত ব্যবসা আর রাজনীতি মেলানো ঠিক হবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। This is Mustafizur Rahman from Bangladesh. 9 crore and 20 for KKR. কলকাতার হয়ে আইপিএল মাতাবেন কাটার মাস্টার মুস্তাফিজ।
এমন আশায় ছিলেন বাংলাদেশের মানুষ। मुस्तफिजुर रहमान 2 कौड़ी का भड़वा आईपीएल में खेलेगा तो जिस मैदान में खेलेगा उसी मैदान में मारेंगे और शाहरुख खान को भी मारेंगे। ভারতের উগ্র হিন্দুদের দাবির মুখে ফিসকে বাদ দিয়েছে নাইট রাইডার্স। এতে 12 কোটি টাকা হাতছাড়া হয়েছে মোস্তাফিজের। ক্ষুব্ধ হয়েছেন দেশের মানুষ। দাবি উঠেছে আইপিএল বয়কটের। আহ্বান জানানো হচ্ছে সম্প্রচার বন্ধের। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানালেন তথ্য উপদেষ্টা। আইপিএল এর কথায় আসে, বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলো তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। উপদেষ্টা জানান, বিচার শেষ হবার আগে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ভোট বানচাল করতে ষড়যন্ত্র করছে তারা। তবে ঘোষিত সময়ে নির্বাচন করতে সঠিক পথেই রয়েছে সরকার। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই, নির্বাচন করব না। কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই? একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। এদিকে খাদ্য উপদেষ্টা জানান, চলমান পরিস্থিতিতেও ভারত থেকে চাল আমদানি বন্ধ করবে না বাংলাদেশ। ভারত রপ্তানি বন্ধ করলে পর্যাপ্ত মজুদ থাকায় সমস্যা হবে না বলেও জানান তিনি। আমরা ভারত থেকে চাল আমদানি বা যেসব জিনিস আমদানি, এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না, বা অন্য কোনো যেখান থেকে আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। আমরা এটাকে দেখি, এটা বাজারের হিসেবে, মেকানিজম হিসেবে আমরা দেখি। যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি। আমি দেখেন, সেই ক্ষেত্রে আমি বলছি বাজারের কথা, খেলাধুলাটা বোধহয় বাজারের অংশ না। উপদেষ্টা জানান, এবার আমনের উৎপাদন ভালো হওয়ায় চালের দাম বাড়ার সম্ভাবনা নেই। বাজারের দাম নির্ধারণ করে দেওয়া হয় না। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। এর মধ্যে কাগজ হয়তো পেয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দেশের চলমান বাণিজ্যিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিএনপি ক্ষমতায় এলে দেশে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে বলে ব্যবসায়ী প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন তারেক রহমান। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, আনোয়ারুল আলম চৌধুরী, সিমিন রহমান, একে আজাদ, তপন চৌধুরী, বিজিএমইর সভাপতি মাহমুদ হাসান খান, ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ এবং আহসান খান চৌধুরী। দুই একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট থেকে এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কাবোধ করে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি। নির্বাচন নিয়ে আশাবাদী জানিয়ে তিনি বলেন, নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে। মবক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়, এটা থেকে বের হওয়ার আহ্বান জানান তিনি। ব্যক্তিগত সফরে সিলেট আসেন মির্জা ফখরুল। হযরত শাহজালাল ও শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করেন তিনি। সেই দলগুলো কিন্তু এখন নির্বাচন প্রক্রিয়াতে নেমে পড়েছে। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে নির্বাচনের বাধাগুলো অনেকটা দূর হয়ে গেছে। শুধুমাত্র গুটি কতক বা কিছু একটি মহল আপনার চেষ্টা করছে এর মধ্যে আপনার কিছু আন্দোলন সৃষ্টি করার জন্য। আমার মনে হয় না যে এটা আপনার শেষ পর্যন্ত টিকে থাকবে।
নির্বাচনী হলফনামায় অধিকাংশ হ্যাভিওয়েট প্রার্থীর আর্থিক অবস্থা ভালো নয়। মাসে লাখ টাকার বেশি আয় নেই অনেকেরই। তারেক রহমান এবং শফিকুর রহমানের চেয়ে বার্ষিক আয় নাহিদ ইসলামের বেশি, যেখানে তারেক রহমানের বার্ষিক আয় শেয়ার ও ব্যাংক জমা থেকে আর শফিকুর রহমানের আয় কৃষি থেকে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের জমা দেয়া মনোনয়ন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। জাতীয় নির্বাচনে অংশ নেয়ার অন্যতম শর্ত প্রার্থীকে হলফনামায় জানাতে হয় ব্যক্তিগত অনেক তথ্য, যেখানে উল্লেখ থাকে প্রার্থীর সম্পদ, বার্ষিক আয় ও শিক্ষাগত যোগ্যতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেকে রাজনীতিবিদ হিসেবে দেখিয়েছেন। হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্ব নেই বলে উল্লেখ করেছেন। তার বার্ষিক আয় 6,76,000 টাকা। আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন ব্যাংকে রাখা স্থায়ী আমানত ও শেয়ার। হলফনামা অনুযায়ী তারেক রহমানের স্থাবর ও অস্থাবর সম্পদ মোট 1,97,00,000 টাকা। অপরদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে নির্বাচন করবেন। পেশা হিসেবে দেখিয়েছেন চিকিৎসা। জামায়াত আমিরের প্রায় 1.5 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, নেই কোনো ঋণ। স্থাবর সম্পদের মধ্যে শফিকুর রহমানের কৃষিজমি রয়েছে 217%। ঢাকা 11 আসনে লড়ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস দেখিয়ে হলফনামায় পেশা উল্লেখ করেছেন পরামর্শক। তার বার্ষিক আয় 16 লাখ টাকা, নগদ আছে 19 লাখ টাকা। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের পরিমাণ 30 লাখ টাকা। ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন খাত থেকে তার বার্ষিক আয় প্রায় 12,83,000 টাকা। আয়ের বিবরণীতে দেখা যায় কৃষি খাত থেকে মির্জা ফখরুল বছরে 1,80,000 টাকা ও ব্যবসা থেকে 1,97,000 টাকা পান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হকের বছরে আয় 13 লাখ টাকার বেশি। ব্যবসা ও শিক্ষকতার মাধ্যমে এই টাকা আয় করেন বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন তিনি। বাগেরহাট 1 আসন থেকে তিনি নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশন জানায় মোট 1913টি অভিযোগ গুম সংক্রান্ত তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ সংখ্যা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে। প্রতিবেদন থেকে কমিশন জানায়, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন তাদের মধ্যে 75% জামায়াত শিবিরের নেতাকর্মী, 22% বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী। যারা এখনও নিখোঁজ তাদের মধ্যে 68% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং 22% জামায়াত শিবিরের নেতাকর্মী। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্রের জায়গা থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি। রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এর আগে নতুন বাজারে মার্কিন দূতাবাসে তাদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন এনসিপি। আক্তার হোসেন বলেন, শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার পর তাদের দলের সকল নেতাকর্মীরা ভয়ের মধ্যে রয়েছে। এ সময় তিনি আরও বলেন, দেশের একটি বড় রাজনৈতিক দল নিজেদের স্বার্থ হাসিলে জোট বাঁধছে। জনগণ তাদের সঠিক নেতৃত্ব বেছে নেবেন বলেও আশাবাদী আক্তার হোসেন। নির্বাচনের যে পরিস্থিতি আমরা দেখেছি যে নির্বাচন আগে থেকেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই তলানিতে আছে এবং পরবর্তীতে হাদি ভাইকে হত্যা করা হলো। আমরা দেখেছি যে গতকালও আসলে একজনকে খুন করা হয়েছে। এই যে খুনের সরাসরি, এই যে আওয়ামী দোসর এবং আওয়ামী লীগের যারা এবং ছাত্রলীগের যারা গুন্ডারা তাদের কাছে এখনো অবৈধ অস্ত্রগুলো রয়েছে, সেটাকে যে উদ্ধার করা সম্ভব হলো না। এই যে হাদি ভাইয়ের খুনিদেরকে এখনো গ্রেফতার করা সম্ভব হলো না। এই পুরো পরিস্থিতিটা একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটাকে আসলে সঠিক রাখতে পারবে কিনা, সেই ব্যাপারগুলোতে আমরা আমাদের কনসার্ন তাদের কাছে আমরা উপস্থাপন করেছি।
ঢাকা 12 আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোয় পাল্টে গেছে ভোটের হিসেব নিকেশ। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসন ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এই আসনে আরও লড়ছেন বিএনপি মনোনীত জোট প্রার্থী সাইফুল হক এবং জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই নির্বাচনী এলাকার মানুষের সাথে কথা বলে রিপোর্ট করছেন সাজ্জাদ জাহান। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে সংসদীয় আসন ঢাকা 12। এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেন, নির্বাচিত হলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নে সকল পক্ষকে নিয়ে কাজ করবেন। যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথাযথ চেষ্টা করবেন। নির্বাচিত হলে ঢাকা 12 নিয়ে যেমন একটা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং মাদক সবাইকে নির্দিষ্ট পরিকল্পনা করব। নাগরিক সেবাটা নিশ্চিত করা, এটা মনে করি একটা প্রাইম টাস্ক হবে এটা। আর দ্বিতীয়ত এখানে মানুষের জানমালের নিরাপত্তাহীনতা আছে। এই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব জানান, তার এলাকায় চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। জনগণ যদি আমাকে আগামী নির্বাচনে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দেন, ঢাকা 12 এলাকায় চাঁদাবাজ, মাদক এবং সন্ত্রাস, নতুন করে যে সৃষ্টি হয়েছে কিশোর গ্যাং, এর অস্তিত্ব ঢাকা 12 এলাকায় ইনশাল্লাহ থাকতে দেওয়া হবে না। অন্যদিকে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন আশা করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যোগ্য প্রার্থীকে বেছে নেবেন। দুর্নীতি ও চাঁদাবাজিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। আপনারা জানেন যে কদিন আগে কারণ বাজারে ব্যবসায়ীদের উপরে হামলা হয়েছে। আমাদের মহাখালী বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে, শিল্পাঞ্চলে হচ্ছে, হাতিঝিলের সার্কেল বাসে হচ্ছে। তো এগুলা বন্ধ করা আমার প্রধান অন্যতম অঙ্গীকার হবে। এই আসনে 3,33,000 ভোটার অপেক্ষায় আছেন যোগ্য প্রার্থী নির্বাচনে। তাদের দাবি, কারওয়ান বাজার ও তেজগাঁও ট্রাক স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নিয়ে যানজট নিরসনে ভূমিকা রাখবেন নির্বাচিত সংসদ সদস্য। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। মুন্সিগঞ্জ 2 আসন থেকে নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি মুন্সিগঞ্জ 2 আসনে। লৌহজং এবং টুঙ্গিবাড়ি এই দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে ভোটার সংখ্যা রয়েছে প্রায় 4 লাখের মতো। আমরা সারাদিন আজকে এই আসনটিতে আমরা ঘুরেছি, কথা বলেছি সাধারণ ভোটারদের সাথে। এখানকার সাধারণ ভোটাররা তারা বলছেন যে নির্বাচিত হওয়ার পর প্রার্থীরা যাতে তাদের কাছে আসেন এবং তাদের কথা শোনেন, তাদের সুখ দুঃখে তাদের পাশে থাকেন, এমন একজন প্রার্থী তারা চাইছেন। এই এলাকার নানা অসঙ্গতির কথা আমরা জেনেছি, নানা অসুবিধার কথা জেনেছি। যোগাযোগ ব্যবস্থার কিছু উন্নতি প্রয়োজন এবং মাদকের যে দৌরাত্ম্য সেটা রুখে দেওয়া প্রয়োজন। এছাড়া কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করার কিন্তু সুযোগ রয়েছে এই মুন্সিগঞ্জ 2 আসনে। এখানে কৃষি এবং মৎস্য যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রে যদি আসলে যত্নবান হওয়া যায় তাহলে কিন্তু সেই কৃষকরা এবং জেলার তারা কিন্তু লাভবান হবেন। এবং তারা বলছেন, ভোটাররা বলছেন যে জনপ্রতিনিধিদের আসলে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। সালাম স্টিল ভোটার গাড়ি থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। মুস্তাফিজ ইস্যুতে ক্রিকেট নিয়ে টানাপোড়েনে বাংলাদেশ ভারত। উত্তেজনা এতই চরমে যে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিরাপত্তার অজুহাতে পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় টানাপোড়েনে শুরু হয় দুদেশের। নিজেদের টি-20 বিশ্বকাপ ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কা নিতে বাংলাদেশের আবেদনে সাড়া দেয়নি আইসিসি, তাই এমন সিদ্ধান্ত। অবশ্য বিশ্বকাপের জন্য 15 সদস্যের দলও ঘোষণা করেছিল বিসিবি। পরাগারমানের রিপোর্ট। নিরাপত্তা নিশ্চিত করতে না পারার অজুহাতে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় বাংলাদেশ ও ভারতের মধ্যে খেলা নিয়ে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। প্রভাব পড়েছে আসন্ন টি-20 বিশ্বকাপেও। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় বিশ্বকাপে পুরো দলের নিরাপত্তায় শ্রীলঙ্কাকে ভেন্যু হিসাবে চেয়েছিল বাংলাদেশ। সেই আবেদনে আইসিসি সাড়া না পাওয়ায় দুপুরে জরুরি সভা করে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলা সম্ভব নয়। তবে ভারতে গিয়ে খেলার সবকিছু তৈরিই ছিল। টি-20 বিশ্বকাপ উপলক্ষে লিটন দাসকে অধিনায়ক করে 15 সদস্যের দলও ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ঘোষিত দলে জায়গা হয়নি টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং গেল বছর আফগানদের বিপক্ষে সিরিজ জেতানো অধিনায়ক জাকের আলীর। 7 ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ না নেওয়া নিয়ে কোনো কথা বলতে চাননি বাংলাদেশের ক্রিকেটাররা। টু বি অনেস্ট, এই অ্যানসার এটা আমি দিতে পারতেছি না আপনাকে। এক্সট্রিমলি সরি। এগুলো নিয়ে আমি চিন্তিত না, বোর্ড যেটা ভালো মনে করবে, আমরা তো বোর্ডের আন্ডারেই আছি। মূলত আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়াতেই এই সংকটের শুরু। 2016 সাল থেকে আইপিএল খেলা মুস্তাফিজের কলকাতা নাইট রাইডার্স ছিল ষষ্ঠ দল। নিলামে তারা 12 কোটি 37 লাখ টাকায় দলে নিয়েছিল বাংলাদেশের এই কাটার মাস্টারকে। সম্প্রতি হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদের নামে মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়া হয়। পরাগ আরমান, এটিএন বাংলা। দেশের রিজার্ভ ও রেমিটেন্সের পরিমাণ ইতিবাচক ধারায় ফিরলেও বাড়ছে না নতুন বিনিয়োগ, তৈরি হচ্ছে না কর্মসংস্থানের সুযোগ। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে এমন তথ্য জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। দীর্ঘদিনের অচল অবস্থা কাটাতে রাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে অর্থনৈতিক সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। তরিক ইসলামের রিপোর্ট। দেশের অর্থনীতির গতিধারা পর্যালোচনা করতে রাজধানীর বনানীর নিজ কার্যালয়ে সেমিনারের আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI। উঠে আসে চলমান নেতিবাচক রপ্তানি আয়, জ্বালানি সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। গ্রোথের যে অ্যাকাউন্টিংটা করি সেটা করতে পারি না। এই সময় চলমান অনিশ্চয়তায় ব্যবসায়ীদের সিদ্ধান্তহীনতার কথা জানান MCCI চেয়ারম্যান। বলেন, আস্থার সংকটে মিলছে না সরকারি ও বেসরকারি আর্থিক সহায়তা। Private investment is hesitant, industrial activity is soft, and many firms are in the wait and see mode. High borrowing costs, policy uncertainties, and concerns around energy availability are holding back expansion plans of many of our businesses. অর্থনীতির ধারাকে সঠিক পথে নিয়ে আসতে 90-এর দশকের মতো আমূল সংস্কারের প্রস্তাবনা তুলে ধরেন PRI চেয়ারম্যান। Why Bangladesh in 25 years trying to do FTAs? অনেক সময় শুনেছি 26টা দেশের সাথে আমাদের FTA করার চেষ্টা হচ্ছে, but nothing worked. কেন FTA হয় না? Well, the first stumbling block is our tariff regime. আমাদের এই ধরনের ট্যারিফে কেউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে, মানে ইভেন ভুটানের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারে না। নতুন কর্মসংস্থানের সৃষ্টি আর বিনিয়োগে আস্থা ফেরাতে বড় ধরনের সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। Our reserves have gone up from $16 billion to $28 billion. তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ লেবাননে একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে। এই হামলায় চলমান যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA জানায়, সিদোন জেলার কুনেত্রা সড়কে একটি গাড়িকে এই ড্রোন হামলা চালানো হয়। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কয়েকদিন আগে থেকে ইসরায়েল দাবি করে আসছে, ইয়েমেনে হিজবুল্লাহ সদস্য এবং অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে আগ্রা প্যালেসে রাজবাড়ী জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন US এর উদ্যোগে AI অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক ও ইংরেজি নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত রাজবাড়ী জেলা প্রবাসী সহ নিউ ইয়র্কের বিভিন্ন সামাজিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি মঈন চৌধুরী, আব্দুর রহিম চৌধুরী এবং ইসমাইল হোসেন স্বপন। এছাড়াও রাজবাড়ী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুস সালাম, মুস্তাফিজুর রহমান লিটন, মোহাম্মদ রঞ্জুরুল হক শামীম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক রফিকুর রহমান। অনুষ্ঠান শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আধিপত্য বিরোধী দেশপ্রেমিক বেগম খালেদা জিয়ার স্মরণে স্মৃতিচারণ সভা করেছে জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্যজোট। বাংলা একাডেমিতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। এতে সভাপতিত্ব করেন জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কলামিস্ট রেজাবুদ্দৌলা চৌধুরী। এ সময় বক্তারা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। নতুন প্রজন্মকে তার জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। শীতের তীব্রতা যখন নগর জীবনের অসহায় মানুষদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি। নিকুঞ্জ বটতলা এলাকায় এই সোসাইটির উদ্যোগে শীতার্থ এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল। প্রধান অতিথি ছিলেন এটেন বাংলা ও এটেন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের উপদেষ্টা জনপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েব। কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। সভাপতির বক্তব্যে আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন, আগামীতেও খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহিনুল আলম মারফত, সৈকত সরকার, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মতিউর রহমান স্বপন, মোমেন হোসেন, ইমানুল হক, মুকুল হোসেন মৃধা, আমির হোসেন, মাসুম সরকার, এ এম আয়ুব পাপ্পু প্রমুখ। এবার খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সিলেট টাইটান্সকে 9 উইকেটে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হেরে ব্যাটিংয়ে নেমে 26 রানে 4 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সিলেট টাইটান্স। ষষ্ঠ উইকেটে ইমনের সাথে 43 রানের জুটি গড়ে বিপর্যয় ঠেকানোর চেষ্টা করেন আজমতুল্লাহ ওমরজাই। শেষ 8 উইকেটে 126 রানে থামে সিলেট। জবাবে উদ্বোধনী জুটিতে 115 রান তুলে জয়ের পথটা তৈরি করে রাখেন নাইম শেখ ও অধিনায়ক অ্যাডাম রসিংটন। তাতে 24 বল এবং 9 উইকেট হাতে রেখে জয় পায় চট্টগ্রাম। রসিংটন 73 রানে অপরাজিত থাকেন, নাইম করেন 52 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে ঢাকায় 75 জনের বাতিল, 163টি বৈধ ঘোষণা। প্রার্থিতা ফিরে পেতে আজ থেকে আপিল শুরু। 2-1 দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে জানালেন মির্জা ফখরুল। সিলেট থেকে এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। গুজব ছড়িয়ে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ রেজওয়ানা হাসানের। বিচার শেষ না হওয়া পর্যন্ত ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। নির্বাচনী হলফনামায় অধিকাংশ হ্যাভিওয়েট প্রার্থীর মাসে লাখ টাকার কম আয়। তারেক রহমান এবং শফিকুর রহমানের চেয়ে বার্ষিক আয় নাহিদ ইসলামের বেশি। এবং নিরাপত্তা শঙ্কায় ভারতের টি-20 বিশ্বকাপের দল পাঠানো সম্ভব নয়। আইসিসিকে জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিটন দাসের নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটেন বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।